আপনার সঙ্গে তো আজকে ফোন হলো, ফোনে কথা বললেন রাষ্ট্রপতি পদপ্রার্থী প্রণব মুখোপাধ্যায়। আগে হ্যাঁ, কি কথাবার্তা হলো যদি দয়া করে আমাদের একটু বলেন। হ্যাঁ হ্যাঁ, দেখুন প্রথমত কিন্তু প্রণব বাবু, আপনি ফোন করেছিলেন? হ্যাঁ উনি ফোন করেছিলেন আমায়। আচ্ছা, উনি প্রথমত উনি কোত্থেকে শুনেছেন আমার শরীর খুব খারাপ। প্রথমত উনি আমি কেমন আছি, কি ডাক্তার ঠিক দেখাচ্ছি কিনা, এইগুলো জানতে চাইলেন। তারপরে কাল আমি প্রকাশ্যে ব্যক্ত করেছি আমার মত যে আমার মতে আমরা যে কজন মানুষকে দেখছি তাদের মধ্যে শ্রী প্রণব মুখোপাধ্যায় আমার মতে যোগ্যতম ব্যক্তি। যোগ্যতম রাষ্ট্রপতি হলে আমার মনে হয় ভালো হয়। সেটা উনি জানতে পেরেছেন নিশ্চয়ই, তাই আমাকে বললেন যে তুমি এরকম বলেছো। এলাম আগে হ্যাঁ এটা আমার মত। তো উনি হাসলেন। তারপরে আমি ওকে বরং জিজ্ঞেস করলাম যে ভোট এটা কিভাবে হয়। তা উনি বললেন যে ভোট এটা আমি বললাম বোতাম টেপা ভোট হয়? উনি বললেন না না, বোতাম টেপা না, এটা সিক্রেট ব্যালট হয়। তা কবে হবে? তো উনি বললেন, দিনটা বললেন যে 19শে জুলাই বোধ হয়। তা এই আর কি। তাই বললাম ঠিক আছে, ব্যাস এই। আপনি কি ঠিক করেছেন কাকে ভোট দেবেন? আমি প্রণব মুখোপাধ্যায়কে। আচ্ছা, আপনি প্রণব মুখোপাধ্যায়কে ভোট দেবেন, এটা আপনি ঠিক করেছেন। আচ্ছা, আপনার দল, একটু জানতে চাই আপনার দল তারা তো এখনো সিদ্ধান্ত নেয়নি, যদিও এটা অ্যান্টি ডিফেকশন ল অ্যাট্রাক্ট করে না, এটা আমরা জানি সকলেই, যে রাষ্ট্রপতি ভোটের ক্ষেত্রে দলের হুইপ কার্যকর হয় না এবং অ্যান্টি ডিফেকশন ল সেটাও অ্যাট্রাক্টেড হয় না। অর্থাৎ কেউ যদি দলের হুইপ অমান্য করে বা দলের নির্দেশ অমান্য করে ভোট দেয়, সেক্ষেত্রে কোনো অ্যান্টি ডিফেকশন লতে তিনি পড়েন না, এটা আমরা জানি। তা সত্ত্বেও আমি আপনাকে বলছি, এটা নিশ্চয়ই আপনিও জানেন। হ্যাঁ, আমি যদি জানতে চাইছি আপনার দল তো এখনো ঠিক করেনি কাকে ভোট দেবেন, নাকি ভোট থেকে অ্যাবস্টেইন করবে। সেক্ষেত্রে আপনি যে বললেন যে আপনি প্রণববাবুকে ভোট দেবেন দলের নির্দেশ কি সেটা না জেনেই, সেটা কিভাবে দেখছেন আপনি? দেখুন, প্রথম কথা দল, দেবজ্যোতি আপনি, আপনার সঙ্গে আমার এই নিয়ে অনেক কথা হয়েছে। আপনি আমার অত্যন্ত শ্রদ্ধেয় একজন সাংবাদিক, আপনি যথেষ্ট খবর রাখেন। দেখুন, দলের যিনি মহানেত্রী, তিনি আমাদের নানান বিবাদ বিসম্বাদের পর যেগুলো কিন্তু আলোচনার মাধ্যমে যেগুলো সুরাহা করেন, তো উনি সেদিকে না গিয়ে সরাসরি প্রকাশ্যে জানিয়ে দেন, ঘোষণা করেন যে কবির সুমনকে যাদবপুরে প্রার্থী করাটা আমার ভুল হয়ে গিয়েছে। আমি জানতাম না যে উনি চরমপন্থীদের সমর্থক, এবং আমি যাদবপুরে গিয়ে ক্ষমা চেয়ে এসেছি। এটা একটি থাপ্পড় মারা সামিল। আমি রাজনীতিক নই, পরোয়া করি না রাজনীতির। উনি আমায় হাতে পায়ে ধরে ভোটে দাঁড় করিয়েছিলেন। 1 বছর আমি ঠিকই রেখেছিলাম। এটা উনি সবচেয়ে ভালো জানেন যে আমার বিন্দুমাত্র আগ্রহ ছিল না, আমি একজন অ্যাক্টিভিস্ট মানুষ। যাই হোক, উনি অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ এবং অসামান্য ক্ষমতা রাখেন, হিসেবে অসামান্য ক্ষমতা রাখেন, বিরাট শক্তির উনি অধিকারী। কিন্তু ওর মতো মানুষ যখন এই কথাটা বললেন, তখন এই দলের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। এবারে আমি বারে বারে জানান দিয়েছি, এমনকি আনন্দ এবিপি আনন্দর অনুষ্ঠানেও 1-2 বার বলেছি, নানান জায়গায় বলেছি। উনি আমায় বহিষ্কার করে দিন, তাহলেই তো হয়। এবারে হয়তো কেউ বলবেন যে আপনি ছাড়ছেন কেন? ছাড়বো কেন? উনি আমাকে হাতে পায়ে ধরে নিয়ে এসছেন, আমি খেটেছি, আমি লড়াই করেছি, আমি ছাড়বো কেন নিজের থেকে? লোকে আমায় ভোট দিয়েছি, জিতেছি। আমি ডক্টর সুজন চক্রবর্তীর মতো একজন ফরমিডেবল ক্যান্ডিডেটকে আমি হারিয়েছি, আমরা হারিয়েছি একসঙ্গে মিলে। কংগ্রেস, সিপিআই, নকশাল অনেকে মিলে আমরা একসঙ্গে মিলে হারিয়েছি। আমি ছাড়বো কেন? উনি আমায় বহিষ্কার করুন, আমি চলে যাব, সালাম আলাইকুম, চলে যাব। আমার আমি আর টিকিটও চাই না জীবনে। কিন্তু দল কি ভাবছেন ওরা তো আমায় কোনোদিন জানান না, আমি হুইপের অধীনেও না। অদ্ভুত একটা ভাসুর ভাদ্যর বউ সম্পর্ক ওরা তৈরি করে নিয়েছেন, এবং এরকম একটা ঘোষণা করে যে কবির সুমনকে প্রার্থী করা ভুল হয়েছিল। এবারে উনি দয়া করে, আমি গিয়ে যাদবপুরে ক্ষমা চেয়ে এসেছি, এটা তো একটা মশাই আমাকে অপমান করা। আমি তো আজ পর্যন্ত কখনো মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়াকে আমি অপমান করিনি। একজন আপনাদের একটি অনুষ্ঠানে, ওই কি কানন বলে, ওইখানে ছিলাম, তখন এই শ্রী দীনেশ ত্রিবেদীকে নিয়ে যে বিতর্ক, সেই উপলক্ষে আমি ছিলাম। শ্রী সুমন দে ছিলেন অ্যাঙ্কার। সেখানে একজন বক্তা ওই মহিলা বলেছিলেন। আমি সঙ্গে সঙ্গে তাকে বলি যে মহিলা বলবেন না, উনি মাননীয় মুখ্যমন্ত্রী, মহিলা টহিলা বলবেন না, মাননীয় মুখ্যমন্ত্রী বলুন। যে আমার দিক থেকে তো কোনোদিন কোনো সম্মানের অভাব হয়নি। আমি কোনোদিন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে তো অপমান করে কোনো কথা বাইরে বলিনি। উনি কিন্তু বললেন, যদি বলেন তাহলে ওর দয়া করে দলের মতামত ওর কাছেই রেখে দিন, আমাকে বলে আর লাভ নেই। আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি, আমার একটা মত আছে, আমি দেশের একজন নাগরিক। আমি মনে করি
উপস্থিত যাদের দেখতে পাচ্ছি, যাদের কথা শুনতে পাচ্ছি, তাদের মধ্যে শ্রী প্রণব মুখোপাধ্যায় যোগ্যতম ব্যক্তি এবং আমি তাকে ভোট দেব। সে আপনি আমায় যাই বলুন, আমি তাকে ভোট দেব যদি বেঁচে থাকি। যদি তার আগে মরে যাই তাহলে আর ভোট দেওয়া হলো। একটা কবি সুমন, আপনার কাছে একটা জিনিস একটু খোলসা করে জানতে যাবো, দয়া করে যদি আপনি বলেন। সেটা হচ্ছে, আপনি কি এইরকমটাও ভাবছেন যে আপনি প্রণববাবুকে ভোট দেবেন এবং আপনাকে দল বহিষ্কার করবে, তাতে আপনিও একটা স্বস্তি পাবেন, এটাও কি ভাবছেন? না, আমি ঠিক এইভাবে ভাবছি না। আমি সেই কারণে প্রণব বাবুকে তো ভোট দিচ্ছি না। আমি প্রণব বাবু যদি ক্যান্ডিডেটের উইথড্র না করেন, আমি যদি বেঁচে থাকি, আমি ওকে ভোট দেবো। কারণটা স্পষ্ট, এটার সঙ্গে দল টল নেই। সেটা হলো, আজ এতদিন ধরে হি হ্যাজ সার্ভড দ্য ইন্ডিয়ান পার্লামেন্টারি ডেমোক্রেসি। উনি এর অন্ধি সন্ধি সব জানেন। পার্লামেন্টের প্রতিটি বিভাগকে উনি ওর নিজের মানে জামার পকেটের চেয়ে ভালো চেনেন। উনি একজন অত্যন্ত শিক্ষিত মানুষ। ওর একাধিক বক্তৃতা আমি পার্লামেন্টে শুনেছি অনবদ্য। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট পার্লামেন্টেরিয়ানস। এই মানুষটি যখন তার মত ব্যক্ত করেন, আমি হয়তো সবসময় তার অর্থনৈতিক মতের সঙ্গে সহমত নই, কিন্তু উনি যেভাবে সেটাকে হাজির করেন, অকাট্য, অসামান্য। আমি এখানে একটা পাল্টা বলছি, দয়া করে আমাকে একটু সুযোগ দেবেন, আপনি বলবেন। সেটা হচ্ছে, আপনার দল বলছে যে 1 বছর ধরে এই মানুষটার কাছে তারা মনিটরিয়াম চেয়েছেন, আর্থিক প্যাকেজ চেয়েছেন, কোনো সাহায্য পাননি তারা। ফলে এই রাজ্যের জন্য বেহাল আর্থিক অবস্থায়, বাঙালি হয়েও তিনি কোনো সাহায্য করেননি। ফলে তাকে কোনো মতেই সমর্থন করা যায় না। এটা আপনার দলের যুক্তি, আপনি কি বলবেন? হ্যাঁ, এটা এই যুক্তিটা যে সম্পূর্ণ ভুল বা ঠিক, আমি এই নিয়ে কোনো কথা বলবো না। দেখুন, একটা কথা, প্রণব বাবু, আমি তো অত আর খবরও রাখতে পারি না, কিন্তু আমার এইটুকু মনে আছে, কাগজে পড়েছিলাম যে উনি বলছেন যে এইটা তো অন্যান্য রাজ্যও তো বলবে, তখন আমি কি করব। এটাও কিন্তু একটা যুক্তি, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, আমি তার সামনে নমস্কার জানাচ্ছি, ঠিকই তো। কিন্তু অন্যদিকে আমাদের মাননীয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী যা বলছেন যে এটা করলে তো অন্যান্য রাজ্যও তো আছে। তিনি বলেছেন আমি 28টা রাজ্যেরই অর্থমন্ত্রী, আমি শুধুমাত্র একটা রাজ্যের অর্থমন্ত্রী না, সেটা বলেছেন। এবারে তাহলে সেক্ষেত্রে তিনি কি করবেন? আমাদের আজকে যদি তার জায়গায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেন, তিনি তখন কি করতেন? তখন তার লোকে আমি কোন দেশে জন্মেছি, মানে এই দেশে কি সুন্দর শস্য শ্যামল, আমার বাংলা, আমার সুজলা সুফলা, এইসব তো তখন লোকে ভাববে না, তখন তো সে দেশের কথা ভাববে। আমি মনে করছি যে হ্যাঁ, প্রণব বাবু যদি ওইটা গ্রান্ট করতেন, নিশ্চয়ই রাজ্যের সুরাহা হতো এবং সেটা হয়তো হবেও, আশু ভবিষ্যতেই হবে। কিন্তু ওই মুহূর্তে উনি দেশের কথা ভেবেছেন, রাষ্ট্রের কথা ভেবেছেন, অন্যান্য রাজ্যের স্বার্থের কথাও ভেবেছেন। এইটা আমি দয়া করে একটুখানি আমি বঙ্গবাসীদের সকলকে মনে করতে পারি। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের যিনি প্রিয় মুখ্যমন্ত্রী, তিনি খুব অসুবিধার মধ্যে আছেন। সিপিএম এখন ফর্দা ফাঁই করে চলে গেছে, অর্থ আর কিছু বাকি নেই। কিন্তু একটা এইরকম একটা ডিফিকাল্ট জায়গায় আমার মনে হয়, তার প্রতি উনি আমায় একটুও সম্মান দেখাননি, কিন্তু তার প্রতি পূর্ণ সম্মান দেখিয়ে আমি বলছি যে একটু স্থিতধী হলে, একটু ঠান্ডা মাথায়, একটু মানে এত সবকিছুতে এত উত্তেজিত না হয়ে উনি যদি ব্যাপারটাকে একটু গাইড করতেন, আমার মনে হয় এবং করেন, তাহলে লক্ষ্য অর্জনে উনি সমর্থ হবেন। কিন্তু এই জন্য আমি কিছুতেই মনে করি না যে শ্রী প্রণব মুখোপাধ্যায়কে রাষ্ট্রপতি পদ থেকে ডিসকোয়ালিফাইড হতে হবে। তার কারণ ওর একটা ভিশন আছে। দেখুন, সবচেয়ে যেটা জরুরি আমার মনে হয়েছে, আমি ছোটবেলা থেকে এই ভদ্রলোককে অন্তত খবর রাখছি, তো একটু একটু, তো আমিও তো সাংবাদিকতে বাবা। ওর পা দুটো কিন্তু শক্ত জমিতে আছে। উনি কিন্তু কোনো মেঘলোকে বিচরণ করেন না। উনি যাকে বলে আঁতেল নন। এই আঁতেল লোকেদের না আমার ভয় করে। সুমন, কবি সুমন, আপনি আমাকে একটা জিনিস বলুন, আপনার এই ব্যাপারে আমরা আপনাদের দলের পক্ষে প্রবীণ মন্ত্রী এবং নেতা সুব্রত মুখোপাধ্যায়কে ধরেছিলাম আপনার এই বিষয়টা নিয়ে। সুব্রত মুখোপাধ্যায়, আপনি যাকে ভোট দেবেন বলে ঠিক করেছেন, মনস্থির করেছেন, চ্যানেলে ঘোষণা করলেন প্রণব মুখোপাধ্যায়কে আপনি ভোট দেবেন, তার সম্পর্কে উনি বলেছেন যে আপনাকে ফোন করে আদতে প্রণব মুখোপাধ্যায় কোট আনকোট দল ভাঙানোর চেষ্টা করছেন, অনৈতিক কাজ করছেন, রাষ্ট্রপতি পদের প্রার্থী হিসেবে এটা করা কখনোই শোভা পায় না। আমি আবারও বলছি, যখন আমরা জানাই যে কবি সুমনকে ফোন করেছিলেন প্রণববাবু এবং ভোট চেয়েছেন,
তিনি বলেছেন এই ফোনগুলো করা উচিত দলের লিডারকে, আমাদের দলের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে, কবির সুমনকে ফোন করে প্রণববাবু আসলে আমাদের দল ভাঙানোর চেষ্টা করছেন, অনৈতিক কাজ করছেন এবং এটা রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে তাকে শোভা পায় না। আপনি কি বলবেন? আমি বলছি এই কথাটাকে আমি সম্পূর্ণ খণ্ডন করছি। মাননীয় প্রণব মুখোপাধ্যায় তিনি আমাকে প্রথম যেটা বলেছেন, এবার তাতে কোনো টেপ রেকর্ডিং আমি রাখিনি, একটু বিশ্বাস করতে হবে। কারণ কেউ যদি বিশ্বাস না করে তো আমার চুপ করে যেতে হবে। উনি প্রথমেই বলেছেন কবির, আমি একদম খোলাখুলি বলছি উনি কি বলেছেন, যে কবির আপনার শরীর কেমন বলুন তো, শুনলাম আপনি অসুস্থ, আপনি মানে অসুস্থ শুনলাম। আমি বললাম একদিন তো আমার তুমি বলতেন, হঠাৎ আপনি বলছেন কেন? তখন উনি বলে সরি, আচ্ছা তুমি তোমার শরীর কেমন বলো তো, আমি শুনলাম তুমি খুব অসুস্থ। প্রথমত আমি সিরিয়াসলি অসুস্থ বলে, তুমি ডাক্তার দেখাচ্ছ তো, মানে তুমি ঠিক চিকিৎসা করাচ্ছ তো? একজন অভিভাবক যেভাবে কথা বলেন উনি সেইভাবে কথা বলেছেন। উনি একটিও রাজনীতির কথা বলেননি, একটিও না। আমি উল্টে ওকে জিজ্ঞেস করেছি যে আচ্ছা দাদা আমি বুঝতে পারছি না কাকে জিজ্ঞেস করবো জানি না, আচ্ছা ভোটটা এখানে কিভাবে হয়? তো উনি বলেছেন এটা তো সিক্রেট ব্যালট হয়, বোতাম টেপা না? উনি বললেন না সিক্রেট ব্যালট। হ্যাঁ আমি বললেন সিক্রেট, আমি বললেন যে দু জায়গায় হয় একদম, আমি বলেছি ভার্বাটিম বলে, আই এম কোটিং হিম। উনি একবারের জন্য হে কবির সুমন আমাকে অনুগ্রহ করে ভোট দাও একবারের জন্য বলেন। এখন কেউ বিশ্বাস না করলে আমাদের কিছু করার নেই। আপনি প্রসঙ্গটা তুলেছেন, প্রসঙ্গটা বলছেন আপনি তুলেছেন নিজে থেকে। আমি বলেছি কি হলো একটু ডিটেইলে যদি বলেন, আপনি কি বললেন? আমি ওকে জিজ্ঞেস করেছি যে দাদা আমি বুঝতে পারছি না, নানা রকম খবর পাচ্ছি, কোথায় গিয়ে ভোট দিতে হয়? উনি বললেন যে বিধানসভাতেও তুমি দিতে পারো, আবার লোকসভাতে এসেও দিতে পারো, এটা সিক্রেট তোমায় দিতে হবে, ওই 1 2 3 এরকম করে থাকে তোমার। তা আমি বললাম ঠিক আছে, এই জন্য এলাম। তাই বললাম যে আমি কোথায় ভোট দিতে, মানে এর কোনো ব্যাপার আছে? মানে কিছু না, তবে তুমি দিল্লিতে এলে ভালোই লাগবে, তুমি দিল্লিতে এসেই না হয় ভোটটা দেবে, তোমার যাকে দেবা এই। উনি বললেন তোমার যাকে দেবা তুমি দিল্লিতে এসেই দিও, তাহলে ভালো লাগবে। একদম, উনি কিন্তু এই কথা বলেছেন। আচ্ছা, তারপর এবার আমি ওকে বলেছি যে প্রণব, তার মাঝখানে বলছি আমি বলেছি প্রণব আমি আপনাকে সমর্থন করেছি। তো উনি ঠিক করে হাসছিলেন। প্রণব বাবুর সঙ্গে আমি এই জীবনে যতবার কথা বলেছি উনি ঠিক করে হাসেন। এই প্রথম দেখলেন প্রণব বাবু হাসেন? ঠিক করে হাসছেন উনি, আবার দিকে তাকিয়ে যখনই দেখা হয় উনি হাসেন, ঠিক ওইভাবে হাসেন যে আমি চাই আপনি রাষ্ট্রপতি হন, আমার এটা ভীষণ ইচ্ছে। তাহলে সে তো বুঝলাম কি যেন বললেন, আমি লাইনে ভালো বুঝতেও পারলাম না। তারপরে আমি বললাম যে এরপর উনি ন্যাচারালি একটা স্মিত হাসছেন। আর কি উনি কি আমায় বলবেন না না সত্যি তুমি দীর্ঘজীবী হও, বেঁচে থাকো, আরো এরকম কথা বলো, এইসব কথা বলার লোক প্রণব মুখোপাধ্যায়। মানে যারা প্রণব মুখোপাধ্যায়, আমি দেখুন আবার বলছি, অর্থমন্ত্রী হিসেবে উনি যা বলেন বা যে পলিসিগুলো ভারতের, আমি তার অধিকাংশর সঙ্গে একমত নই। আমি যে নিও লিবারালাইজেশন হচ্ছে আমি তার অধিকাংশের সঙ্গে একমত নই, কিন্তু একজন স্থিতধীর ডাউন টু আর্থ মানুষ মশাই, হি ইজ এ ডাউন টু আর্থ ম্যান, হি ইজ নট ওই আলগা মেঘলোকে ঘুরে বেড়াচ্ছি তত্ত্ব আওড়াচ্ছি এরম লোক প্রণব মুখোপাধ্যায় নন। কেউ যদি মনে করে থাকেন প্রণব মুখোপাধ্যায় আমায় ফোন করে, আমি কবির সমান একটা এইটুকু লোক, আর উনি কত বড় মাপের মানুষ, আমার একটা ভোট আছে এইটুকু, এই জন্য উনি আমায় ফোন করবেন, এটা সত্যি কেউ ভাবতে পারছেন? এই তাদের ধ্যান ধারণা প্রণব মুখোপাধ্যায় সম্পর্কে। আমি তো কমিউনিস্ট ঘটনা কোনো ঘটনারই লোক না, আমার তো একটা ধারণা আছে। এত বছর ধরে ভদ্রলোককে দেখছি, সেই ইমার্জেন্সির সময় থেকে তার কথা শুনছি এবং অনেক সময় অপছন্দ করেছি, তারপরেও দেখছি, পার্লামেন্টারিয়ান হিসেবে দেখছি। তারা সত্যি মনে করেন যে প্রণব মুখোপাধ্যায় অল পারসনস, তিনি কোবরে সুমনকে ফোন করে বলবেন হে আমায় ভোট দিও, পাগল। না, সুব্রত বাবু আরো একটা অভিযোগ করেছেন, সেটা আপনার সম্পর্কে করেছেন সুব্রত বাবু, যে দলের অপেক্ষা না করে আপনি নিজে থেকেই জানিয়ে দিলেন যে সমর্থন করব, এটা আপনিও একটা অনৈতিক কাজ করেছেন। উনি ভাবতেই পারেন মহান দলনেত্রী, আমাদের মাননীয় দলনেত্রী আমার সঙ্গে কনসাল্ট না করেই কিন্তু উনি প্রকাশ্যে বিবৃতি দিয়েছেন যে কবির সুমনকে প্রার্থী করা ভুল হয়েছে, আমি যাদবপুরে গিয়ে ক্ষমা চেয়ে এসেছি। সুব্রত বাবু এ ব্যাপারে কি বলবেন? ওরই ক্ষমতা আছে, আমাদের সাধারণ লোকের আমার নেই। আমিও একজন নির্বাচিত জনপ্রতিনিধি, উনিও নির্বাচিত জনপ্রতিনিধি, মানুষ ওকেও ভোট দিয়েছে, ওর বিরুদ্ধেও ভোট দিয়েছে, আমাকেও ভোট দিয়েছে, আমার বিরুদ্ধেও ভোট দিয়েছে, আমরা সমানে দাঁড়িয়ে। সুব্রতবাবু সেখানে। আমার দলনেত্রী সম্পর্কে আমি আজ পর্যন্ত অপমান করা একটা কথা বলিনি, ভবিষ্যতেও হয়তো বলবো না।
উনি কিন্তু এটা বলতে পারেন, আমার সঙ্গে কনসাল্ট করেছেন যে কবির দা আমি এটা বলতে চলেছি, তুমি ঠিক করো তুমি কি করবে, না বলেননি, উনি কিন্তু বলে বেরিয়ে গেলেন। উনি পারেন না উইথ ইম্পিউনিটি, আমি পারি না, আমি ওই দলমতে বিশ্বাস করি না, আমি একটা স্বাধীন দেশের স্বাধীন মানুষ। আপনি আর একটা জিনিস বলুন, আপনার কাছ থেকে জানতে চাই, একটা জিনিস বোঝা যাচ্ছে যে আবার এই ভোটকে কেন্দ্র করে সম্ভবত আপনার সঙ্গে আপনার দলের আবার একটা সংঘাত, একটা লড়াই সম্ভবত সামনে আসতে চলেছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? নতুন করে আবার একটা লড়াই শুরু হবে, কয়েক মাস মাঝখানে ট্রুস ছিল, শান্তি পর্ব ছিল। দেখুন, লড়াই খুব একটা যে শান্তিপূর্ণ ছিল না, নোনা ডাঙার ব্যাপারটা রয়েছে, বন্দি মুক্তি পাননি, যৌথ বাহিনীর ব্যাপারটা রয়েছে, কাজেই একটা বলতে পারেন একটা অন্তঃসলীলা আমাদের মধ্যে কিন্তু একটা মানে বিবাদ বা বিসম্বাদ আমাদের মধ্যে রয়েছে, দলের সঙ্গে রয়েছে। যে দলের কথা ভেবে আমি একসময় লড়াই করেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী আজ যিনি হয়েছেন তার পাশে দাঁড়িয়েছি, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি, আমি যখন উনি মুখ্যমন্ত্রী হবার পর যা যা করছেন তাতে তো আমি তো খুব প্রীত নই। কাজে আমাদের মধ্যে দূরত্ব যথেষ্টই আছে, বিরোধের জায়গাও রয়েছে। আপনি বলতে পারেন যে আমার বিরুদ্ধে ওরা কথা বলবেন, তা বলুন, ওদের পত্রিকা আছে, ওদের মিডিয়া আছে, ওরা তো এমনিতেই আমার গোষ্ঠী তুষ্টি করেন, কিছু করতে তো বাকি রাখেননি, এইটুকুই করেন, তো এটাই করবেন, আর কি বলবো, সবাই আমায় গালাগাল দেবে, কিন্তু আমি তো তাই বলে যে আমার নিজের যে স্বাধীন মত সেটার থেকে তো বিচ্যুত হব না, গালমন্দ করবেন সকলে মিলে, আর কি। কবি, শেষ প্রশ্ন আপনার আমাকে, আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে পিএ সাংমা তিনি এনসিপি দল ত্যাগ করেছেন, তার পদত্যাগপত্র তিনি পাঠিয়ে দিয়েছেন শারদ পাওয়ারের কাছে, তিনি এনসিপি দলটা ত্যাগ করেছেন এবং এনডিএ সন্ধ্যে 6টার সময় মিটিং ডাকছে। বোঝাই যাচ্ছে যে খুব অঘটন না করলে এনডিএ ব্লকের অথবা বিজেপি শেষ পর্যন্ত সাংমাকেই প্রার্থী হিসেবে তুলে ধরবে, জয়ললিতা এবং নবীন পট্টনায়কের সঙ্গে সাংমাকেই প্রার্থী হিসেবে তুলে ধরবে, এমনটাই সম্ভাবনা খুব উজ্জ্বল, যেহেতু সাংমা কিছু আধ ঘন্টা আগে পদত্যাগ করেছেন এনসিপি থেকে। সাংমা বনাম প্রণববাবু, আপনি কিভাবে দেখছেন যদি ছবিটা এরকম হয়? প্রণববাবু, সাংমা সাহেব দীর্ঘজীবী হন, ভালো থাকুন, নিশ্চয়ই ভালো থাকুন, উনি ভালো মানুষ, কিন্তু আমাদের চাই আজকের এই অস্থিরতার সময়, সারা পৃথিবীতে অস্থিরতা, আমার দেশে অস্থিরতায় ভরা, আমার দেশের এই সাংঘাতিক অবস্থা, আমার রাজ্যের এই সাংঘাতিক অবস্থা, এই সব মিলিয়ে যুগ মুহূর্তে প্রণব মুখোপাধ্যায়ের মতো একজন স্থিতধী মানুষের দরকার, যিনি দেশটাকে বোঝেন, পার্লামেন্টারি ব্যবস্থাটাকে বোঝেন, কনস্টিটিউশন বোঝেন, প্রতিটি বিভাগকে যিনি চেনেন এবং যিনি ডাউন টু আর্থ। তিনি কোনো কাব্যি করেন না, কোনো যা বলার সোজা বলেন, অল্প কথায় বলেন, যেটা বলা দরকার ঠিক সেটাই বলেন, তার বেশি বলেন না। আবার বলছি, আমি কিন্তু তার পন্থী নই, আমি কারোরই পন্থী নই, কিন্তু আমি ভারতের একজন নাগরিক হিসেবে, একটা প্রবীণ মানুষ হিসেবে, যারা কাছে এই দেশে আমি মনে করি উপস্থিত যারা দাঁড়িয়েছেন তাদের মধ্যে হি ইজ দ্য বেস্ট ক্যান্ডিডেট। তার কারণ উনি একজন ডাউন টু আর্থ মানুষ, শক্ত জমিতে দু পায়ে দাঁড়িয়ে উনি কথা বলেন, উনি জানেন উনি কি বলছেন। তার সঙ্গে আমি একমত না হতে পারি, তাতে কিছু আসে যায় না, আমরা বহুত্ববাদের দেশ, আমরা we agree to disagree. I can always agree to disagree with প্রণব মুখোপাধ্যায়, but as a candidate he is the best. এইটা নিয়ে কোনো আমার মনে কোনো সংশয় নেই। কবি, এবারে সত্যি আমি লোভ সামলাতে পারছি না, আর একটা শেষ প্রশ্ন করব, একটু হাইপোথেটিক্যাল শেষ প্রশ্ন। যদি এটা এপিজে আব্দুল কালাম দাঁড়াতেন, আপনি বলেন হি ইজ দ্য বেস্ট ক্যান্ডিডেট, প্রণববাবুকে বললেন হি ইজ দ্য বেস্ট ক্যান্ডিডেট, এক্ষুনি বললেন, যদি এপিজে আব্দুল কালাম দাঁড়াতেন তাহলে আপনার সিদ্ধান্ত কি হতো? একই সিদ্ধান্ত থাকতো, প্রণববাবু। তার কারণ এপিজে আব্দুল কালাম সাহেব তিনি এর আগে একবার রাষ্ট্রপতি হয়েছেন, তিনি ভালো, খুবই সুন্দর। একটা জিনিস মনে ভুলতে পারছি না, বোধহয় হাইড্রোজেন বোমার পরীক্ষামূলক বিস্ফোরণের সঙ্গে তিনিও জড়িত ছিলেন, আমি হয়তো ভুল বললাম। আমি যদি ভুল বলি, সারা পৃথিবী আমায় যেন ক্ষমা করেন, আমার দেশ যেন আমায় ক্ষমা করেন, কিন্তু ওই পর্যন্ত। আর উনি একবার রাষ্ট্রপতি হয়েছেন। আমার মতে প্রণববাবু এখন পর্যন্ত যাদের দেখছি শ্রেষ্ঠ ক্যান্ডিডেট।